নিজেকে গাজার শাসন ব্যবস্থার প্রধান করে যুদ্ধ বন্ধে ২০ দফা প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাস এতে রাজি হলেও অবিলম্বে যুদ্ধের অবসান হবে বলে জানান তিনি। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী তানভীর জানি। তানভীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। তানভীর, জানতে চাই, ট্রাম্পের এই ২০ দফা প্রস্তাবে ইসরায়েল সম্মত হয়েছে, কিন্তু এই প্রস্তাবকে হামাস কিভাবে দেখছে? হামাস এখনো, আমি যদি প্রথম থেকেই বলি যে হামাস আসলে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। তারা আল জাজিরার একটা সংবাদ মাধ্যমে, একটা সূত্রের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি, তারা এই প্রস্তাবগুলোর কাছে পর্যালোচনা করছে, তারপর তারা সিদ্ধান্তটা নেবে তারা এই প্রস্তাবে রাজি কি রাজি না। কারণ এখানে ২০টি যে প্রস্তাব দেওয়া হয়েছে, এটাকে অনেকটা একপাক্ষিক প্রস্তাব বলা যায়। কারণ যে ট্রাম্প কিন্তু এই প্রস্তাবটা দেওয়ার আগে হামাস বা ফিলিস্তিনি জনগণ বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা গাজাবাসী কারোর সঙ্গেই কিন্তু বা কারো ইচ্ছা বা চাহিদা কি কোনো কিছুই জানতে চান নাই। এবং তিনি এই প্রস্তাবটা উপস্থাপন করেছেন কি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামনে। আসলে জিনিসটা হয়েছে কি একপাক্ষিক হয়ে গেল, যে ইসরায়েল কি চায় বা যুক্তরাষ্ট্র বা ট্রাম্প কি চান, সেই দুটো মিলিত হয়েই আসলে প্রস্তাবটা দেওয়া হয়েছে। এখন বিষয় যে হামাস এই পর্যালোচনা করে দেখবে যে আসলে তাদের স্বার্থ রক্ষা বা ফিলিস্তিনি জনগণের জন্য তারা যে সংগ্রাম বা লড়াই করে যাচ্ছে দীর্ঘদিন বা দীর্ঘ বছর যাবৎ, সেখানে আসলে কতটুকু স্বার্থ হাসিল হয়। সেই বিষয়টা যদি হয় তাহলে হামাস রাজি হতে পারে, কিন্তু সেই সম্ভাবনাটা আসলে খুবই কম। এবং সেই প্রেক্ষিতে আবার হামাসও কিছু শর্ত দিতে পারে। হামাস একেবারে যে নিঃশর্তভাবে ২০টা শর্ত মেনে নেবে সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই। পাল্টা কিছু শর্ত অথবা হামাস দিতে পারে ট্রাম্পকে। এই প্রস্তাবে আপনি বলছিলেন যে এতে ইসরায়েলের এক ধরনের স্বার্থ রক্ষা হতে পারে, কিন্তু হামাস কি একেবারেই তাদের স্বার্থের বাইরে গিয়ে এই প্রস্তাবে সাড়া দিবে? বা আপনি যুক্ত করছিলেন যে তারাও হয়তো বা কিছু শর্ত জুড়ে দিতে পারে। দিলে আসলে কি ধরনের শর্ত তাদের কাছ থেকে আসতে পারে, কোনো আভাস আপনি পেয়েছেন কিনা? এরই মধ্যে ইসলামিক যে জিহাদ গ্রুপ আছে ফিলিস্তিনিদের, সেটা একটা বড় সামরিক গ্রুপ গাজাবাসীর জন্য। তারা ইতিমধ্যেই সেটিকে প্রত্যাখ্যান করেছে এবং তারা বলছে যে এটা আসলে ট্রাম্পের একটা পরিকল্পনা গাজা দখলের, যেটা ইসরায়েল করতে পারছে না যুদ্ধ করে, সেটা ট্রাম্প পরিকল্পনার মাধ্যমে আসলে গাজাকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভূখণ্ড হিসাবেই সেটাকে প্রতিস্থাপন করতে চায়। যে কারণে তারা এটা সরাসরি প্রত্যাখ্যান করেছে। আর হামাস যদি এখন শর্ত দেয়, তাদের সেই আগের শর্তগুলোই আছে, যে তারা শাসন ক্ষমতায় থাকবে না, তারা সেটা আগেও বলেছে। কিন্তু তাদের প্রথম শর্ত আগে যুদ্ধ বন্ধ করতে হবে, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সব সেনাদের আসলে প্রত্যাহার করতে হবে এবং মানবিক সহায়তা দিতে হবে গাজাবাসীকে। কিন্তু তারা নিরস্ত্রীকরণ বা তাদের অস্ত্র থাকবে না, তারা সেটা আসলে চায় না। কারণ কি, তাহলে তারা নিজেরাই আসলে গোটা অঞ্চলটাই আসলে নিরাপত্তাহীনতায় ভুগবে। তখন তাদের নিরীহ গাজাবাসীর পাশে দাঁড়ানোর মতো আর কেউ থাকবে না। এই জন্য যে তাদের শর্তটাই থাকবে যে তারা নিরস্ত্রীকরণ হবে না, কিন্তু যে বাকি শর্তগুলো মেনে নিতে পারবে। ইতিমধ্যে গাজার বা হামাসের কয়েকজন সদস্য কিন্তু ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা ফিলিস্তিনি রাষ্ট্র পরিচালনার সঙ্গে সংযুক্ত আছেন। তারা সেখান থেকেও সরে আসতে রাজি, শুধুমাত্র গাজার পরিস্থিতিকে শান্ত করার জন্য। তাহলে এই যে প্রস্তাব দেওয়া হচ্ছে, এই প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জ কি কি আসতে পারে? প্রথম চ্যালেঞ্জ বলবো সেটা যে ট্রাম্প নিজেই আসলে দাবি করেছেন এবং তিনি প্রস্তাব দিয়েছেন যে গাজার দায়িত্ব তিনি নেবেন। সেটা ২০টার যে প্রস্তাব গতকাল হোয়াইট হাউসে প্রস্তাবিত হলো, এটা আসলে নতুন তেমন কিছুই না। এই কথা উনি অনেক আগে থেকেই বলে আসছেন, শুরু থেকেই বলে আসছেন ক্ষমতায় আসার পর থেকে। এবং মাঝখানে চলতি বছরের শুরুতেও একটা যুদ্ধবিরতি হয়েছিল ৬ সপ্তাহে। আমরা দেখলাম ৬ সপ্তাহ পেরোতে না পেরোতেই হামাস ইসরায়েল আবার হামলা শুরু করেছে। তখন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আমি যদি গাজার দায়িত্ব নেই তাহলে গাজার শান্তি প্রতিষ্ঠা হবে এবং আমি ইসরায়েলকে বা গাজাবাসীকে একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসব। এখন গাজার যে অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যার নেতৃত্বে থাকবেন ডোনাল্ড ট্রাম্প। তার নেতৃত্বে সব কিছু বা পুরো পরিকল্পনাটা আসলে হবে। বাকি ২০টা, আমি যদি এই একটা প্রস্তাব বাদ দিয়ে বাকি ১৯টা প্রস্তাবের কথা চিন্তা করি, আসলে এই ১৯টা প্রস্তাবই একটা প্রস্তাবের উপর নির্ভর করবে। কারণ তার পরিকল্পনা ছাড়া বা তার সিদ্ধান্ত ছাড়া তখন আর কিছুই হবে না। যদিও উনি বলছেন যে ওই একটা পিস অফ বোর্ড গঠন করছেন, যে বোর্ডটা আসলে গাজাবাসীর পরিচালনার জন্য যাবতীয় কাজ করবেন। কিন্তু সেখানে আবার টনি ব্লিয়ার সহ ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী এবং আন্তর্জাতিক অন্যান্য নেতাদেরও তিনি সংযুক্ত করার একটা
পরিকল্পনা নিয়েছেন, আলটিমেটলি যদি তাদের সংযুক্ত করা হয়ও, ট্রাম্পের উপরে বা ট্রাম্পের প্রস্তাবের বিপক্ষে বলার মতো কোনো মানুষ বা কেউ নেই আসলে। আলটিমেটলি ট্রাম্প যেটা চাচ্ছেন সেটাই হবে যদি প্রস্তাবটা বাস্তবায়ন হয় আর কি। মূল বাধাটা হবে যদি ট্রাম্প এটা বাস্তবায়ন করতে যান, ফিলিস্তিনি জনগণের আসলে কি হবে। এবং তিনি একটা বিশাল পরিকল্পনা নিয়েছেন, একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবেন। যেমন আমরা মধ্যপ্রাচ্যের অনেক শহরে দেখেছি যে উন্নত কিছু শহর তৈরি করা, সৌদি আরব, কাতার, এদের মতো দুবাই, এরকম একটা প্ল্যান গাজার ক্ষেত্রেও রেখেছেন উনি। কিন্তু এই মানুষগুলো আসলে কোথায় প্রতিস্থাপন করা হবে, বা গাজার বর্তমান যে ধ্বংসস্তূপ আছে সেগুলো সরাতে বা সেগুলোতে পুনর্নির্মাণ করতে একটা বিশাল সময়ের প্রয়োজন। এবং এই লম্বা সময়ে গাজাবাসীর যেই বর্তমানে যারা জীবিত আছেন, অলরেডি 66,000-এর উপর নিহতই হয়েছেন, যারা যে তাদেরকে আসলে কোথায় সরিয়ে নিয়ে তারপর এটা প্রতিস্থাপন বা এটা নির্মাণ করা হবে। ট্রাম্প আগেও প্রস্তাব দিয়েছেন প্রতিবেশী দেশগুলোতে যারা সিরিয়া যেতে চায় বা সৌদি যেতে চায় বা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে যেতে চায় তাদেরকে সেখানে পাঠানো হবে, তারপর গাজাকে নতুন করে গড়ে তোলা হবে, তারপর তাদেরকে আবার এখানে নিয়ে আসা হবে। কিন্তু এটা বাস্তবসম্মত না আর কি। যখন তারা অন্য দেশে যাবে আলটিমেটলি তখন তারা আসলে শরণার্থী হিসেবেই চলে যাবে এবং তাদের ফেরাটা খুবই অনিশ্চিত। এবং এই মধ্যস্থতাকারীটা বা এই সময়ে ইসরায়েল যে এই অঞ্চলটা দখল করবে না তারও কোনো গ্যারান্টি নেই। কারণ হচ্ছে যে এই সমর্থনটা পাওয়ার জন্য ইসরায়েলের যেমন যুক্তরাষ্ট্র আছে, কিন্তু গাজাবাসীর জন্য আর কেউ থাকবে না। যে হামাস ছিল তাদেরকে তো নিরস্ত্রীকরণ বা তাদেরকেও নির্মূল করার একটা শর্ত দেওয়া হয়েছে। সেখানে আরেকটা শর্ত দেওয়া হয়েছে, হামাসকে অস্ত্র জমা দিতে হবে এবং অস্ত্র জমা দিলে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে। এবং হামাসের যেসব সদস্য অস্ত্র জমা দিয়ে ক্ষমা চাবে তাদেরকে ক্ষমা করা হবে, কিন্তু তাদেরকে আবার অন্য দেশে চলে যেতে হবে। তারা এখানে কোনো ধরনের, শুধু হামাস নয়, ফিলিস্তিনে যতগুলো সংগঠন আছে, ধর্মীয় সংগঠন বা সশস্ত্র সংগঠন যেটাই বলি, তারা কেউ আসলে ওই জায়গায় বা গাজা উপত্যকায় ফাংশন করতে পারবে না, তাদেরকে এখান থেকে চলে যেতে হবে। আপনি দুটো এই যে 20 দফা প্রস্তাব রয়েছে তার মধ্যে দুটো প্রস্তাবের বিস্তারিত বলছিলেন, আরো উল্লেখযোগ্য আরো দু একটি প্রস্তাবের বিষয়ে আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। এর মধ্যে একটা কঠিন শর্ত হচ্ছে, মানে সেটা আসলে আমি বলবো যে ইসরায়েলের পক্ষ হয়েই শর্তটা দেওয়া হয়েছে। যেমন ট্রাম্প প্রস্তাব দিয়েছেন, ইসরায়েল যখন এই প্রস্তাবে সম্মতি দিবে তার 72 ঘন্টার মধ্যে সব জিম্মিদের মুক্তি দিতে হবে। আলটিমেটলি এখন এই জিম্মিদের নিয়েই কিন্তু যুদ্ধটা এত দীর্ঘায়িত হচ্ছে এবং এই জিম্মিদের মুক্ত করতে পারলেই কিন্তু যুদ্ধটা শেষ হয়ে যাবে। সেটা আগেও অনেকেই বলেছেন এবং নেতানিয়াহু একবার বলেছেন যে আমরা সব জিম্মিদের আমি মুক্তি চাই। তারপরে হয়তোবা উনি বলেছেন যে গাজার পশ্চিম তীর তিনি দখল করবেন, গাজায় কোনো হামাস থাকবে না, গাজার আরও অঞ্চল দখল করবেন। ট্রাম্প সেটা বলছেন যে 72 ঘন্টার মধ্যে যদি সব জিম্মিদের মুক্তি না দেওয়া হয় তার মানে ধরে নিতে হবে যে হামাস এই প্রস্তাবে রাজি না। তখন ইসরায়েল যাই করবে, যে কোনো পদক্ষেপ নেবে, যুক্তরাষ্ট্র তাতে সহায়তা দিবে। এই যে বিভিন্ন সময় যুদ্ধবিরতির কথাটা আসছে কিন্তু সেটি দীর্ঘ সময়ে কোনোভাবেই আগাচ্ছে না, ভেস্তে যাচ্ছে, এর মূল কারণটি আসলে কি? যুদ্ধবিরতি প্রস্তাবে মূল একটা শর্তই থাকে যে এই সময়ে বন্দি বিনিময়টা হবে। আমরা বিগত 2টা যুদ্ধবিরতি হয়েছিল তাদের মধ্যে এবং দেখেছি যে যুদ্ধবিরতির সময় বন্দি বিনিময়টা হয়েছে, কিন্তু ইসরায়েল তার হামলা কিন্তু বন্ধ রাখেনি। হামাসের বা গাজাবাসীর একটাই প্রশ্ন যে যেহেতু যুদ্ধবিরতি চলছে তাহলে কেন হামলা চলছে, এবং ওই সময়ে যে পরিমাণে মানবিক সহায়তা প্রয়োজন ইসরায়েল সেই মানবিক সহায়তাগুলোকে আটকে দিচ্ছিল। তাদের যে অভিযোগ, মানে ইসরায়েলের যেটা অভিযোগ যে যুদ্ধবিরতি চলাকালীন যেসব গাজার ত্রাণের ট্রাক গাজা উপত্যকায় যাচ্ছে সেখান থেকে হামাস এই ত্রাণগুলো চুরি করে তাদের টানেলে নিয়ে যাচ্ছে। সেটা গাজার যে মানে নিরীহ বা যারা ক্ষুধার্ত অনাহারে আছেন তারা পাচ্ছেন না। যার কারণে ইসরায়েল বলছে এই যে পুরো সিস্টেমটা ত্রাণ বিতরণের ওইটাও ইসরায়েলই করবে। সেই পদক্ষেপ নেওয়া হয়েছে। তখন আমরা দেখলাম যে তারা 4টি কেন্দ্র খুলে সেখানে ত্রাণ বিতরণ শুরু করলো, কিন্তু এত পরিমাণে আসলে ক্ষুধার্ত বা অনাহারে ফিলিস্তিনিরা ছিল, তারা যখন সেখানে ভিড় জমায় ইসরায়েলিরা সেটাকে নিয়ন্ত্রণ করতে না পেরে সেখানেও তাদেরকে গুলি করে হত্যা করে। এরকমও হয়েছে যে শতাধিক ফিলিস্তিনিকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছে। আলটিমেটলি হচ্ছে যে যেসব শর্তগুলো দেয়া হয় কিছুদিন পরেই আসলে শর্তগুলোকে মানে ভেঙে ফেলা হয়।
এবং আপনার সেটা কথার ইসরায়েলি বারবার সূত্র করছে। ধরে আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হচ্ছে এই যে 20 দফা প্রস্তাব দেওয়া হয়েছে, এটি কি আসলে শান্তি রক্ষায় কোনো ধরনের ভূমিকা পালন করবে কিনা? এক বাক্যে বলতে গেলে আসলে শান্তি প্রতিষ্ঠা হবে না। কারণ হচ্ছে আমি আমি একটু জোর দিয়েই বলছি যে শান্তি প্রতিষ্ঠা কেন হবে না। যদি প্রস্তাবটি বাস্তবায়ন হয়, গাজাবাসীর জন্য কখনোই শান্তি আসবে না। কারণ তাদের কোনো কর্তৃপক্ষ থাকবে না, তাদের কোনো বলার অধিকার থাকবে না, তাদেরকে পশ্চিমা বিশ্ব বা যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে থাকতে হবে। যদি সেটা একটা আধুনিক নগরীতে পরিণত হয়, তাহলে সেখানকার বাসিন্দারা কারা হবে? সেটা কি গাজাবাসী হবে? তখন তাদেরকে বলা হবে যে না, তাদের শিক্ষা নাই, দীক্ষা নাই, তাদেরকে আমরা রাখবো না, বা সেখানে ইসরায়েলিরা দখলদারিত্ব চালাবে। এবং সেটা কি অনেকটা টেকনিক্যাল ওয়েতে করবে। এখন যেমন প্রকাশ্যে যুদ্ধের মাধ্যমে, আগ্রাসনের মাধ্যমে বিভিন্ন জায়গা দখল করছে, তখন সেটা আসলে কি সিস্টেমেটিক ওয়েতেই সেটা দখল করে যাবে। তখন দেখা যাবে যে আসলে গাজাবাসীর জন্য যে শান্তির প্রতিষ্ঠার যে কথা বলা হচ্ছে, সেটি প্রতিষ্ঠিত হবে না। অনেক ধন্যবাদ তানভীর জনি আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী তানভীর জনি, তিনি স্টুডিওতে বসে আমাদের সঙ্গে এই যে ট্রাম্পের 20 দফা প্রস্তাব করা হয়েছে, যাতে ইসরায়েল সম্মত হয়েছে কিন্তু হামাস এখনো পর্যন্ত সম্মতি জানায়নি, সেই বিষয়ে তানভীর জনি স্টুডিওতে উপস্থিত হয়ে বিস্তারিত আলোচনা করছিলেন। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।